বিয়ের ৪ বছর পর আমার সবচেয়ে বড় অপরাধ ছিল গর্ভবতী অবস্থায় স্বামীর ডয়ার থেকে ৫০ টাকা নেওয়া। পেটের ভেতর আমার সন্তানের নড়াচড়া টের পাচ্ছিলাম। অথচ সেদিন আমার সবচেয়ে বড় অপরাধ ছিল স্বামীর ডয়ার থেকে মাত্র ৫০ টাকা নেওয়া। আমি কখনো ভাবিনি একটা ছোট্ট নোট এত বড় অপমানের কারণ হতে পারে। সেদিন দুপুরে আমার খুব ইচ্ছে করছিল টক কিছু খেতে। গর্ভবতী মেয়েদের নাকি মাঝে মাঝে এমন ইচ্ছা হয়। এটা তো স্বাভাবিক। বাসার পাশে একটা দোকান আছে, ওখানে খুব মজার আচার আর ঝাল আচার পাওয়া যায়। কিন্তু আমার হাতে তখন ১ টাকাও ছিল না। স্বামী রাশেদ প্রায় টেবিলের ড্রয়ারে কিছু খুচরো টাকা রাখতো, রেখে দিত। আমি ভাবলাম মাত্র ৫০ টাকা নিলে নিশ্চয় কোনো সমস্যা হবে না, পরে তাকে বললেই তো হবে। আমি ধীরে ধীরে ড্রয়ারটা খুলে ৫০ টাকার একটা নোট নিলাম। মনে মনে ভাবলাম বিকেলে রাশেদ বাসায় ফিরলে হেসে বলবো, শোনো, আজকে কিন্তু তোমার পকেট থেকে ৫০ টাকা চুরি করেছি। এইটুকু মজা করার ইচ্ছাই ছিল, কিন্তু আমি বুঝিনি এই ছোট্ট ঘটনাই আমার জীবনের সবচেয়ে অপমানের দিন হয়ে থাকবে। বিকেলের দিকে রাশেদ বাসায় ফিরল। আমি তখন রান্নাঘরে দাঁড়িয়ে ডাল নেড়ে দিচ্ছি। হঠাৎ শুনলাম ড্রয়িং রুম থেকে গলা ভেসে আসছে, আমার ড্রয়ার থেকে টাকা কে নিয়েছে? আমি তখন স্বাভাবিকভাবেই বললাম, আমি নিয়েছি ৫০ টাকা। এই কথা বলতেই যেন পুরো ঘরে বাতাস বদলে গেল। রাশেদ হঠাৎ করে চিৎকার করে উঠল, আমাকে না বলে টাকা নেওয়ার সাহস হলো কিভাবে তোমার? আমি একটু থমকে গেলাম। আমি তো শুধু ৫০ টাকা নিয়েছি। পরে বলতে চেয়েছিলাম, শান্ত গলায় বললাম, কিন্তু সে যেন আরও রেগে গেল। তারপর যা হলো সেটা আমি জীবনেও ভুলতে পারবো না। রাশেদ আমার সামনে এসে দাঁড়ালো, আর মুহূর্তের মধ্যেই সবার সামনে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। ঘরটা তখন লোক ভর্তি ছিল, শাশুড়ি, দেবর, ননদ সবাই বসেছিল। থাপ্পড়টা খুব জোরে ছিল না, কিন্তু অপমানটা ছিল পাহাড়ের মতো ভারী। আমার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। আমি শুধু পেটের দিকে হাত রেখে দাঁড়িয়েছিলাম। শাশুড়ি তখন ঠান্ডা গলায় বললেন, এই মেয়ে আসার পর থেকেই বাসার শান্তি শেষ। আজ টাকা নেই, কাল হয়তো গহনাও নিয়ে পালাবে। তার কথা শুনে দেবর হেসে ফেলল। আমার বুকটা তখন যেন ফেটে যাচ্ছিল। আমি কাপা গলায় বললাম, আমি তো শুধু ৫০ টাকা নিয়েছি, চুরি করিনি। কিন্তু কেউ আমার কথা শুনল না। রাশেদ আবার বলল, তুমি এত টাকা খরচ করো কেন? বাসায় যা রান্না হয় সেটাই খাও। আমি চুপ করে গেলাম, কারণ আমি জানতাম এই বাসায় আমার কথা বলার অধিকার নেই। সত্যি বলতে কি, বিয়ের পর থেকে আমি কখনোই খুব ভালো খাবার পাইনি। রাশেদ ভালো চাকরি করলেও শাশুড়ি সব কিছু নিজের হাতে রাখতেন। আমার জন্য আলাদা কিছু কিনে আনা তো দূরের কথা, অনেক সময় ভালো মাছটাও আমার প্লেটে আসতো না। আর এখন আমি গর্ভবতী। ডাক্তার বলেছিল ভালো খাবার খেতে, ফল খেতে, কিন্তু সেই কথা এই বাসায় বলার সাহস আমার হয়নি। সেদিন রাতে আমি খুব চুপচাপ ছিলাম। ঘুমানোর সময় রাশেদ একবারও আমার দিকে তাকায়নি। আমি সারা রাত জানালার পাশে বসেছিলাম। পেটের ভিতর ছোট বাচ্চাটা নড়ছিল। আমি হাত রেখে ধীরে ধীরে বললাম, বাবা, তোর মা খুব খারাপ না রে? শুধু একটু টক খেতে ইচ্ছে করেছিল। চোখ থেকে তখন টপ টপ করে পানি পড়ছিল। পরদিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর এই বাসায় থাকবো না। যে বাসায় একটা গর্ভবতী মেয়েকে ৫০ টাকার জন্য অপমান করা হয়, সেখানে থাকার কোনো মানেই নেই। আমি চুপচাপ আমার কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম। শাশুড়ি তখন জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, বাবার বাসায়। তিনি ঠান্ডা গলায় বললেন, যাও, কিন্তু পরে আবার কাঁদতে কাঁদতে কিন্তু ফিরে আসতে হবে। আমি কিছু বললাম না, কারণ তখন আমার চোখের পানি থামছিল না। বাবার বাসায় এসে মনে হলো একটু শান্তি পাবো, কিন্তু এখনও একটা কষ্ট আমাকে প্রতিদিন কুরে কুরে খাচ্ছিল। রাশেদ একবারও ফোন করলো না। ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ, তারপর পুরো ১ মাস। সে একবারও জানতে চাইলো না আমি কেমন আছি, আমার পেটের সন্তানের কী অবস্থা। রাতে ঘুমানোর সময় মাঝে মাঝে মনে হতো, আমি কি সত্যিই এতটাই অপ্রয়োজনীয়? একদিন মা ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, রাশেদ ফোন করেছে? আমি মাথা নিচু করে বললাম, না।
মা তখন দীর্ঘ শ্বাস ফেললেন। কিন্তু আমি জানতাম না আমার জীবনে সামনে আরও বড় একটা ঝড় অপেক্ষা করছে। কারণ ঠিক 2 মাস পরে রাশেদের কাছ থেকে এমন একটা খবর আসবে যা শুনে আমার পুরো পৃথিবীটাই বদলে যাবে। বাবার বাসায় আসার পর প্রথম কয়েকদিন মনে হচ্ছিল একটু শান্তি পেয়েছি। অন্তত কেউ আমাকে অপমান করছে না, কেউ আমার খাবারের হিসাব নিচ্ছে না। কিন্তু মানুষের কষ্ট সব সময় চিৎকার করে আসে না, অনেক সময় সেটা নিঃশব্দে বুকের ভেতর জমে থাকে। আমার কষ্টটাও ঠিক তেমনই ছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতেই প্রথম কাজ ছিল ফোনটা হাতে নেওয়া। মনে হতো হয়তো আজ রাশেদের একটা কল এসেছে, হয়তো সে বলবে, তুমি কেমন আছো, ফিরে এসো। কিন্তু প্রতিদিন একই দৃশ্য, ফোনের স্ক্রিন ফাঁকা, একটা মিস কলও না। একদিন, 2 দিন, 3 দিন, ধীরে ধীরে পুরো একটা মাস কেটে গেল। এই 1 মাসে রাশেদ একবারও খোঁজ নেয়নি। কখনো কখনো মনে হতো আমি যেন তার জীবনের কোনো দিন ছিলামই না। এক রাতে বারান্দায় বসেছিলাম, আকাশে হালকা চাঁদ উঠেছে, পেটের ভেতর বাচ্চাটা নড়ছিল। আমি পেটের ওপর হাত রেখে ধীরে ধীরে বললাম, বাবা, তোর বাবা কি আমাদের আর চায় না? আমার নিজের কথাই শুনে বুকটা হু হু করে উঠল। মা তখন পাশে এসে বসল। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, মা, সব পুরুষ একরকম না। কেউ কেউ সময় পেলে বুঝতে পারে, আবার কেউ কখনোই বুঝেই না। আমি কিছু বললাম না, কারণ আমার ভেতরে তখনও একটা আশা ছিল। হয়তো রাশেদ একদিন দরজায় এসে দাঁড়াবে, হয়তো বলবে, ভুল হয়ে গেছে। কিন্তু সেই দিনটা আর আসলো না। বরং 2 মাস পরে এমন একটা ঘটনা ঘটল যা আমি কল্পনাও করিনি। সেদিন দুপুরে আমি ঘরে শুয়েছিলাম। হঠাৎ আমার ছোট্ট ভাই রুমে ঢুকে বলল, আপু, তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ এসেছে? আমার বুকটা ধক করে উঠল। মনে হলো হয়তো রাশেদ এসেছে, হয়তো আমাকে নিতে এসেছে। আমি তাড়াতাড়ি উঠে বসে চুলটা ঠিক করলাম। কিন্তু ড্রয়িং রুমে গিয়ে দেখি রাশেদ না, এসেছে আমার দেবর আর শাশুড়ি। তাদের মুখের দিকে তাকিয়ে আমার বুকটা ঠান্ডা হয়ে গেল। শাশুড়ি খুব ঠান্ডা গলায় বললেন, তোমার সঙ্গে একটু কথা আছে। আমি চুপচাপ বসে রইলাম। তিনি ব্যাগ থেকে একটা খাম বের করলেন, তারপর সেটা টেবিলের উপর রেখে বললেন, রাশেদ তোমাকে ডিভোর্স দিতে চাই। আমার মনে হলো কেউ যেন আমার মাথার ওপর থেকে পুরো আকাশটা সরিয়ে নিল। আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না। মা পাশেই বসেছিলেন। তিনি অবাক হয়ে বললেন, ডিভোর্স? কেন? শাশুড়ি ঠান্ডা গলায় উত্তর দিলেন, এই মেয়ে সংসার করতে পারবে না, ছোট ছোট ব্যাপারে বাড়ি ছেড়ে চলে যায়। আমাদের পরিবারের মান সম্মান আছে। আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে। আমি কাঁপা গলায় বললাম, আমি তো শুধু অপমান সহ্য করতে না পেরে এসেছিলাম। তিনি আমার কথা শেষ করতে দিলেন না, বললেন, এইসব নাটক আমাদের সামনে করতে হবে না। তারপর দেওয়ার খামটা আমার দিকে ঠেলে দিল। ভেতরে ছিল ডিভোর্স পেপার। আমি কাগজটার দিকে তাকিয়েছিলাম, কিন্তু শব্দগুলো ঠিক মতো দেখতে পারছিলাম না, কারণ চোখের পানি সব ঝাপসা করে দিচ্ছিল। আমার মাথায় তখন শুধু একটাই কথা ঘুরছিল, আমার পেটের বাচ্চাটা। আমি ধীরে ধীরে বললাম, রাশেদ কি জানে আমি মা হতে যাচ্ছি? শাশুড়ি একটি বিরক্ত মুখে বললেন, জানে, কিন্তু তাতেই বা কি হয়েছে তার? এই কথাটা শুনে আমার বুকটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মানে, সে জেনেও আমাকে ফেলে দিতে চায়? আমি আর কিছু বলতে পারলাম না, শুধু কাগজটার দিকে তাকিয়ে রইলাম। শাশুড়ি উঠে দাঁড়িয়ে বললেন, সেদিন যদি স্বামীর কাছে মাপ চেয়ে নিয়ে সংসারে পড়ে থাকতে, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরাও তো তোমার কাছে আসতে চেয়েছিলাম না, আমাদের জোর করে পাঠিয়েছে রাশেদ। মন চাইলে কাগজে সই করে দিও, আমাদের সময় নষ্ট করার দরকার নেই। তারা চলে গেল। ঘরটা তখন একবারে নিস্তব্ধ। মা ধীরে ধীরে আমার পাশে এসে বসলেন। আমি কাগজটা শক্ত করে ধরে বললাম, মা, আমি কি এতটাই খারাপ? মা আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, না মা, খারাপ মানুষরা কখনো নিজের ভুল বুঝতে পারে না। সেই রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। কাগজটা বারবার হাতে নিয়ে দেখছিলাম। একটা সময় মনে হলো হয়তো সই করে দিলেই সব শেষ হয়ে যাবে।
কিন্তু ঠিক তখনই পেটের ভেতর বাচ্চাটা নড়ল। আমি পেটের ওপর হাত রেখে অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, না, আমি হার মানব না। আমি জানতাম না সামনে কি হবে, কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম এই সন্তানের জন্য আমাকে শক্ত হতে হবে। তবে আমি তখনও জানতাম না কয়েক মাস পরে যখন আমার সন্তান জন্ম নেবে তখন একটা সত্য সামনে আসবে, যা শুনে রাশেদ নিজেই আমার সামনে এসে কাঁদবে। কিন্তু তখন হয়তো ফিরে আসার পথ আর খোলা থাকবে না। ডিভোর্সের কাগজটা আমার সামনের টেবিলের ওপর পড়েছিল, সাদা কাগজ। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যেন একটা পাহাড়। আমি অনেকক্ষণ ধরে শুধু তাকিয়েছিলাম। মা বারবার বলেছিলেন, মা, তুই এখন কোনো সিদ্ধান্ত নিবি না, আগে একটু সময় নে। কিন্তু সময় নিলেও কি সব কিছু বদলানো যায়? রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি একা বারান্দায় গিয়ে বসেছিলাম। আকাশে তখন হালকা বাতাস বইছে। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠছিল। আমি পেটের ওপর হাত রেখে বসেছিলাম। আমার সন্তানের পেটের মধ্যে বয়স তখন প্রায় 7 মাস। ডাক্তার বলেছিলেন এই সময়টা খুব সাবধানে থাকতে হবে। কিন্তু আমার জীবনে তখন শান্তি বলে কিছু ছিল না। আমি ধীরে ধীরে বললাম, বাবা, তোমার বাবা আমাদের চায় না, কিন্তু আমি তোকে কখনো ছাড়ব না। চোখের পানি নিজের অজান্তেই গড়িয়ে পড়ছিল। পরদিন সকালে মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, মা একটু দুর্বল হয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করে রেস্ট করা দরকার। মা তখনই বললেন, ও তো কিছুই খেতে পারে না ডাক্তার সাহেব, সব সময় মন খারাপ থাকে। ডাক্তার আমার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, এই সময় কষ্ট পেলে চলবে না। আপনার বাচ্চার জন্য আপনাকে শক্ত হতে হবে। আমি শুধু মাথা নেড়ে সম্মতি দিলাম। কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম শক্ত হওয়া এত সহজ না। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। এই সময়ের মধ্যে রাশেদ একবারও ফোন করেনি, একবারও জানতে চায়নি আমি বেঁচে আছি না মরে গেছি। কখনো কখনো মনে হতো আমি যেন একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম। একদিন দুপুরে মা রান্নাঘরে কাজ করছিলেন। আমি ঘরে শুয়েছিলাম। হঠাৎ আমার পেটে তীব্র একটা ব্যথা শুরু হলো। প্রথমে ভাবলাম হয়তো স্বাভাবিক ব্যথা, কিন্তু কয়েক মিনিটের মধ্যে ব্যথাটা এত বেড়ে গেল যে আমি চিৎকার করে উঠলাম। মা দৌড়ে এসে বললেন, কি হয়েছে? আমি কাঁপা গলায় বললাম, মা, খুব ব্যথা করছে। মা আর দেরি করলেন না। বাবা তাড়াতাড়ি একটা সিএনজি ডেকে আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত আমাকে ভেতরে নিয়ে গেলেন। সব কিছু তখন খুব দ্রুত ঘটছিল। আমি শুধু মনে মনে একটা কথাই বলছিলাম, আল্লাহ, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। ঘন্টাখানেক পর আমার একটা ছেলে সন্তান জন্ম নিল। ডাক্তার বাইরে এসে বাবাকে বললেন, মা আর বাচ্চা দুজনেই এখন নিরাপদ। বাবা তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। যখন নার্স আমার ছেলেটাকে প্রথম আমার কোলে দিল, তখন আমার চোখের পানি থামছিল না। ছোট্ট একটা মুখ, চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। আমি তাকে বুকের কাছে জড়িয়ে ধরে বললাম, তুই আমার সব কিছু। কিন্তু সুখের সেই মুহূর্তটা খুব বেশি সময় স্থায়ী হলো না। 2 দিন পরে হঠাৎ হাসপাতালে একজন পরিচিত মানুষ এলো। সে ছিল আমার শ্বশুর বাড়ির পাশের বাসার এক খালা। তিনি আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, তুমি এখানে? আমি দুর্বল গলায় বললাম, জি খালা, আমার ছেলে হয়েছে। তিনি একটু চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি কি কিছু জানো না? আমার বুকটা ধক করে উঠল। কি জানবো? তিনি একটু দ্বিধা করে বললেন, রাশেদ তো আরেকটা বিয়ে করেছে। আমি মনে করলাম যেন কেউ আমার বুকের ভেতর ছুরি বসিয়ে দিল। কি? আমার মুখ দিয়ে শুধু একটা শব্দই বের হলো। খালা ধীরে ধীরে বললেন, 2 সপ্তাহ আগে বিয়ে করেছে, একটা ধনী পরিবারের মেয়ে। আমার চারপাশে সব কিছু তখন ঘুরতে লাগলো। আমি আমার ছেলেটার দিকে তাকালাম। তার ছোট্ট হাতটা আমার আঙ্গুল ধরে আছে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। মানে, আমি যখন তার সন্তানের জন্ম দিতে হাসপাতালে লড়াই করছি, ঠিক সেই সময় সে অন্য একজনকে বিয়ে করছে। সেই রাতে আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু এক সময় কান্না থেমে গেল। আমি আমার ছেলেটার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, তোর বাবার দরকার নেই, আমি একাই তোকে মানুষ করব। আমি তখনও জানতাম না এই ছোট্ট ছেলেটাই একদিন এমন একটা সত্য প্রমাণ করবে, যার জন্য রাশেদকে সবার সামনে মাথা নিচু করতে হবে। আর সেই দিন,
সে আমার সামনে দাঁড়িয়ে বলবে, আমাকে একবার ক্ষমা করে দাও। কিন্তু তখন হয়তো উত্তর হবে, যে মানুষ 50 টাকার জন্য আমাকে অপমান করেছিল তাকে আর কখনো আমার জীবনে দরকার নেই। আমার ছেলেকে কোলে নিয়ে হাসপাতালের জানালার পাশে বসেছিলাম। সকালবেলা হালকা রোদ বিছানার ওপর এসে পড়েছে। আমার ছেলে তখন গভীর ঘুমে। ছোট্ট বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। আমি তার মুখের দিকে তাকিয়ে ভাবছিলাম, এ ছোট্ট মানুষটার জন্যই হয়তো আমাকে এখনও বেঁচে থাকতে হবে। কিন্তু বুকের ভেতর একটা কষ্ট তখনও কাটার মতো বিঁধেছিল। রাশেদ অন্য একজনকে বিয়ে করেছে। আমি যখন তার সন্তানের জন্ম দিচ্ছিলাম তখন সে নতুন সংসার শুরু করেছে। এই সত্যটা আমি যতই ভুলে থাকতে চাই ততই সেটা মাথার ভেতর ঘুরতে থাকে। হাসপাতাল থেকে বাসায় ফেরার দিন মা আমার ছেলেকে কোলে নিয়ে বারবার আদর করছিলেন। মা বললেন, দেখেছিস, আল্লাহ তোকে একটা শক্তি দিয়েছে, এই ছেলেটাই তোর সব কিছু বদলে দেবে। আমি হালকা হাসলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম, জীবন কি সত্যিই এত সহজে বদলায়? দিনগুলো ধীরে ধীরে কাটতে লাগলো। আমার ছেলের নাম রাখা হলো রিদান। রিদান যখন একটু একটু করে বড় হতে লাগলো তখন বুঝতে পারলাম সন্তান মানুষ করা কত বড় দায়িত্ব। রাতে যখন সে কাঁদতো আমি তাকে বুকে নিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটতাম। কখনো কখনো ক্লান্ত হয়ে চোখের পানি চলে আসতো, কিন্তু তার ছোট্ট হাতটা যখন আমার আঙ্গুল ধরে রাখতো তখন মনে হতো আমি একা না। এরই মধ্যে প্রায় 6 মাস কেটে গেল। একদিন বিকেলে আমি উঠোনে বসে রিদানকে নিয়ে খেলছিলাম। ঠিক তখনই পাশের বাড়ির এক আন্টি এসে বললেন, শুনেছো, তোমার আগের স্বামীর নাকি অনেক সমস্যা চলছে। আমি অবাক হয়ে তাকালাম। কী সমস্যা? আন্টি একটু গোপন গলায় বললেন, ওর দ্বিতীয় বউয়ের সাথে নাকি প্রায়ই ঝগড়া হয়। মেয়েটা নাকি খুবই রাগী। আমি কিছু বললাম না, কিন্তু মনে মনে ভাবলাম, এটা আমার জন্য কোনো আনন্দের খবর না। কারণ কারো সংসার ভাঙলে সেটা দেখে খুশি হওয়া যায় না। কয়েকদিন পর আরেকটা খবর পেলাম। শুনলাম রাশেদের নতুন বউ নাকি প্রায়ই তার শাশুড়ির সাথে ঝগড়া করে। যে শাশুড়ি এক সময় আমাকে বলেছিল, এই মেয়েটা আমাদের বাসার শান্তি নষ্ট করে দিয়েছে, এখন নাকি সেই বাসায় প্রতিদিন ঝামেলা। আমি এসব কথা শুনে শুধু চুপ করে থাকতাম, কারণ সেই জীবনের সাথে আমি আর নিজেকে জড়াতে চাইনি। আমার পৃথিবী তখন ছোট্ট হয়ে গেছে, আমি আর আমার ছেলে। একদিন বিকেলে মা রিদানকে কোলে নিয়ে বললেন, মা, তুই কি কখনো ভাবিস রাশেদ যদি একদিন ফিরে আসে? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর ধীরে ধীরে বললাম, মা, কিছু দরজা একবার বন্ধ হয়ে গেলে আবার খোলা উচিত না। মা দীর্ঘ শ্বাস ফেললেন। সেই রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাত প্রায় 10:30। সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাবা দরজা খুলতেই দেখল একজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি দূর থেকে তাকিয়ে বুঝতে পারছিলাম না কে, কিন্তু কয়েক সেকেন্ড পর যখন আলোটা তার মুখে পড়ল তখন আমার বুকটা ধক করে উঠল। সে ছিল রাশেদ। 4 বছর একসাথে থাকার পর তার মুখ চিনতে ভুল হওয়ার প্রশ্নই নেই, কিন্তু আজ তাকে দেখে মনে হচ্ছিল অন্য একজন মানুষ। চোখের নিচে কালো দাগ, মুখটা ক্লান্ত। সে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলো। আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর তার চোখ গিয়ে থামল রিদানের ওপর। আমার ছেলে তখন আমার মায়ের কোলে ঘুমাচ্ছিল। রাশেদের চোখে হঠাৎ একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল। সে ধীরে ধীরে বলল, ও আমার ছেলে। আমার বুকের ভেতর তখন আবার সেই পুরনো কষ্টটা জেগে উঠল। আমি ঠান্ডা গলায় বললাম, তুমি তো জানতে, তারপরও চলে গিয়েছিলে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পরে সে খুব আস্তে বলল, আমি একটা বড় ভুল করেছি। ঘরটা তখন একেবারে নীরব। আমি তার দিকে তাকিয়ে শুধু একটা কথাই ভাবছিলাম, যে মানুষ 50 টাকার জন্য আমাকে সবার সামনে অপমান করেছিল সে আজ কেন এখানে? রাশেদ হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, আমাকে একটু কথা বলার সুযোগ দাও। আমি তখন জানতাম না সে আজ এমন একটা সত্য বলতে এসেছে যা শুনে আমার রাগ, কষ্ট সব কিছু আবার নতুন করে ঝড়ের মতো উঠবে। কারণ কয়েক মিনিট পরে সে বলবে, আমার জীবনটা শেষ হয়ে গেছে, আর এই ছেলেটাই হয়তো আমাকে বাঁচাতে পারে। আর সেই কথাটা শুনে আমি বুঝতে পারবো
তার ফিরে আসার পেছনে ভালোবাসা না অন্য কোনো কারণ আছে? চলবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় পর্ব পাওয়ার অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সকলকে।